জনসাধারণ জানমাল এবং সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী স্থাপিত ২০৬টি ক্যাম্পের মাধ্যমে ৫৮টি জেলায় মোতায়েন রয়েছে। শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর পরিচালক সামিউদ্দৌলা চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আইএসপিআর জানিয়েছে, বৃহস্পতিবার এবং শুক্রবার সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুইটি দল জামালপুর কেন্দ্রীয় কারাগার ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পলানোর চেষ্টায় কয়েদিদের বাধা প্রদান এবং কারাগারে রক্ষিত অস্ত্র গোলাবারুদ সুরক্ষিত করে। সেই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় একাধিক ভাঙচুর এবং লুটপাটের ঘটনা প্রতিহত করার পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তায় নোয়াখালী জেলার একটি মন্দিরে দুষ্কৃতিকারীদের আক্রমণ সেনাবাহিনী কর্তৃক প্রতিহত করা হয়। এছাড়া কক্সবাজারে অবস্থিত বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের ক্যাম্পে নিরাপত্তা প্রদানে সেনা মোতায়েন হয় এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথ পেট্রোল পরিচালনা করে। রাজধানী ঢাকার ২৯টি থানা সহ দেশ জুড়ে ৪১৭টি থানায় ইতিমধ্যে সেনা মোতায়েন রয়েছে, যা পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারের অভিযানকে ত্বরান্বিত করবে। সেই সঙ্গে বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, মহাখালীর ডেটা সেন্টার সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় নিয়োজিত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে কি বিষয়ে আলোচনা হলো? অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয়। বৈঠকে মূলত আইন শৃঙ্খলা এবং অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া সাইবার সিকিউরিটি অ্যাক্টের যে বিধানগুলোর অপপ্রয়োগ হয় সেগুলো বাতিল করার বিষয়ে আলোচনা হয় বৈঠকে। সরকার পরিচালনায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করার জন্য উপদেষ্টা সহকারী হিসাবে তাদের নিযুক্ত করার কথা আলোচনা হয়। বৈঠকে অর্থনীতি চাঙ্গা রাখতে ব্যবসায়ীদের উজ্জীবিত করা, দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, বাজার নিয়ন্ত্রণ সহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন উপদেষ্টারা। যমুনা থেকে বেরিয়ে সাংবাদিকদের এই কথা জানান পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। এ সময় যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও উপস্থিত ছিলেন। সৈয়দ রিজওয়ানা বলেন, কিছু বিধান গণতান্ত্রিক সরকারের হাতে পড়লে অসুবিধা হয় না, কিন্তু অগণতান্ত্রিক সরকারের হাতে অপপ্রয়োগ হয়। সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতো আইনগুলোর কোনো বিধান অপপ্রয়োগের ঝুঁকি আছে, সেগুলো নির্ণয় করে বাদ দেওয়া হবে। যত দ্রুত সম্ভব যেন পুলিশ নামতে পারে সেজন্য সবার সহায়তা চান উপদেষ্টারা। তিনি বলেন, পুলিশ অনিরাপদ বোধ করলে নামবে না। দুর্নীতি বিরোধী সিস্টেম পরিবর্তনের জন্য অবশ্যই লড়াই হবে বলে মন্তব্য করেন তিনি। রিজওয়ানা বলেন, যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। এখনো রাস্তায় ট্রাফিক পুলিশ নেই, শিক্ষার্থীরা রাস্তা ম্যানেজমেন্ট করছে। শিক্ষক সমাজের সঙ্গে আলোচনা করা হবে, শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে আইন শৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা করা হবে। প্রথম বৈঠকে সব সেক্টরের সংস্কার নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান রিজওয়ানা হাসান। ডাকাতি করাতে ৩০০ লোক ভাড়া করে আওয়ামী লীগ নেতারা। পরিস্থিতি ঘোলাটে করা সহ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক এবং ভীতি ছড়াতে রাজধানীতে ডাকাতি করতে ৩০০ লোক ভাড়া করে আওয়ামী লীগ নেতারা। পৃথক কয়েকটি বাড়িতে তাদের দিয়ে হানা দেওয়ার পর ফেসবুকে গণডাকাতির গুজব ছড়িয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা হয়। আওয়ামী লীগ এইসব নেতার ষড়যন্ত্র ছিল অশান্ত পরিবেশের কারণে যাতে দেশে কেয়ারটেকার সরকার শপথ নিতে না পারে। একই সাথে সেই সুযোগে দেশে সেনা শাসন আসার সম্ভাবনা তৈরি হয়। আওয়ামী লীগ নেতাদের পরিকল্পনা এসব করা হচ্ছে। আর যারা গভীর রাতে ডাকাতি বা আতঙ্ক ছড়ানোর কাজ করছে তারা অধিকাংশ বস্তি এলাকার এবং টোকাই তরুণ। তারা টাকার বিনিময়ে ভাড়া খাটছে। রাজধানীর জেনেভা ক্যাম্প এলাকা থেকে এদের কয়েকজনকে ভাড়া করা হয়। গণ আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরবর্তী ২ দিন দেশের থানাগুলো ছিল পুলিশ শূন্য। দেশের অস্থিতিশীল পরিবেশকে আরও অশান্ত করতে নতুন ষড়যন্ত্রের অংশ হিসাবে লোক ভাড়া করে নৈরাজ্য, লুটপাট আর ডাকাতির জন্য লোক ভাড়া করে আওয়ামী লীগ নেতারা। গত বুধবার মধ্যরাত থেকে রাজধানীর মোহাম্মদপুর, নয়াবাজার, বছিলা, কাদিরাবাদ হাউজিং, শেখের টেক, জিগাতলা, ধানমন্ডি, হাজারীবাগ, শনিরাখড়া, মিরপুরের পল্লবী, মিরপুর ১০, ইসিবি চত্বর এলাকা, উত্তরা ৮, ৯, ১০, ১১ নম্বর সেক্টর, গাজীপুর এবং টঙ্গী কলেজ রোড এলাকায় ডাকাতির চেষ্টা হয়েছে। কয়েকটি বাড়িতে ডাকাতি হয়েছে। এইসব ঘটনায় ঢাকা, নারায়ণগঞ্জ এবং রাজশাহী মিলে প্রায় ২৯ জনকে আটক করা হয়েছে। কিন্তু দুষ্ট চক্র ফেসবুকে প্রচার করছে মহল্লায় মহল্লায় গণডাকাতি। এমনকি একই সময় মিরপুরের ৭০টি বাড়িতে ডাকাতি হয়েছে, কোথাও কোনো প্রতিকার নেই। এ ধরনের প্রচারে সরকারের পতনের দিন থেকেই রাত গভীর হলে আতঙ্ক বাড়ছে রাজধানীবাসীর মাঝে। এতে করে মসজিদে মাইকিং করে ডাকাতির বিষয়ে সচেতন করা হচ্ছে। স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে এলাকা পাহারা দিচ্ছেন, নির্ঘুম রাত কাটাচ্ছেন। মিরপুর পল্লবী এলাকায় ডাকাতি করতে গিয়ে আটক হয়েছেন ১৭ জন। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা তাদের এই কাজে নামিয়েছেন। নেতাদের হয়ে স্থানীয় নাহিদ নামের এক যুবক তাদেরকে টাকা পয়সা দিয়ে ভাড়া করেছেন। বিভিন্ন এলাকা থেকে ৩০০ যুবক সংগ্রহ করা হয়েছে। আটককৃতদের সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়। এছাড়া মোহাম্মদপুর এলাকায় ৫ জনকে অস্ত্রসহ এবং উত্তর এলাকায় কয়েকজনকে আটক করা হয়েছে।
আপাতত ভারতেই থাকছেন শেখ হাসিনা। ভারতেই থাকবেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অন্য কোথাও যাবেন না। তবে তিনি ভারতের রাজনৈতিক আশ্রয় নেবেন না। এর বদলে ভারতের ভিসার মাধ্যমে দেশটিতে অবস্থান করবেন তিনি। শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম CNN এর অঙ্গ প্রতিষ্ঠান নিউজ 18 এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য দেয়। ভারত সরকারের উচ্চ পর্যায়ের এক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দীর্ঘ সময়ের জন্য অবস্থান করতে যাচ্ছেন। এর আগে জানানো হয়েছিল যে শেখ হাসিনা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা করছেন। সংবাদ মাধ্যমটির দাবি, শেখ হাসিনা ভারতীয় ভিসার মাধ্যমে দেশটিতে অবস্থান করবেন, কারণ ভারতের সংবিধানে কোনো শরণার্থী বা সাহায্য প্রার্থী আশ্রয় নেওয়ার আইন নেই। নিউজ 18 এর সাংবাদিক জানিয়েছেন, শেখ হাসিনা যুক্তরাজ্যে যে রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা চালিয়েছিলেন সেটি আপাতত বাতিল করা হয়েছে, কারণ যুক্তরাজ্য এ ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া দেয়নি। এছাড়া যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করেছে। অন্যদিকে শেখ হাসিনাকে আশ্রয় না দিতে যুক্তরাজ্যের ওপর ইউরোপের অন্য দেশগুলোরও চাপ রয়েছে। তবে ভারত সরকার তাকে বলেছে যে যতদিন পর্যন্ত তিনি ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক না করছেন ততদিন পর্যন্ত তিনি ভারতে অবস্থান করতে পারবেন।